মহাশ্বেতা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। মহাশ্বেতা দেবী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। 1926 সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মনীশ ঘটক ছিলেন কল্লোল সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত খ্যাতনামা কবি ও ঔপন্যাসিক। তিনি যুবনাশ্য ছদ্মনামে লিখতেন। মনীশ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। মহাশ্বেতা দেবীর মা ধরিত্রী দেবীও ছিলেন লেখক ও সমাজকর্মী। তার ভাইয়েরা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন, যেমন শঙ্খ চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাস্কর এবং শচীন চৌধুরী ছিলেন দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অফ ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। মহাশ্বেতা দেবীর বিদ্যালয়ে শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই। ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। মহাশ্বেতা দেবী 100টিরও বেশি উপন্যাস এবং 20টিরও বেশি ছোট গল্পের সংকলন রচনা করেছেন। তিনি মূলত বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন, তবে সেই সব রচনার মধ্যে অনেকগুলি অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। তার প্রথম উপন্যাস ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ জীবনী অবলম্বনে রচিত। এটি প্রকাশিত হয়েছিল 1956 সালে। এই উপন্যাসটি রচনার আগে তিনি ঝাঁসি অঞ্চলে গিয়ে তার রচনার উপাদান হিসাবে স্থানীয় আদিবাসীদের কাছ থেকে তথ্য ও লোকগীতি সংগ্রহ করে এনেছিলেন। 1964 সালে মহাশ্বেতা দেবী বিজয়গড় কলেজে শিক্ষকতা শুরু করেন। এই সময় বিজয়গড় কলেজ ছিল শ্রমিক শ্রেণীর ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় মহাশ্বেতা দেবী একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখক হিসাবেও কাজ চালিয়ে যান। তিনি পশ্চিমবঙ্গের লোধা ও শবর উপজাতি, নারী ও দলিতদের নিয়ে পড়াশুনো করেন। তার প্রসারিত কথাসাহিত্যে তিনি প্রায়শই ক্ষমতাশালী জমিদার, মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র অঙ্কন করেছেন। তার অনুপ্রেরণার উৎস সম্পর্কে তিনি লিখেছেন, আমি সর্বদা বিশ্বাস করি যে সত্যকারের ইতিহাস সাধারণ মানুষের দ্বারা রচিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সাধারণ মানুষ যে লোককথা, লোকগীতি, উপকথা ও কিংবদন্তিগুলি বিভিন্ন আকারে বহন করে চলেছে, তার পুনরাবির্ভাবের সঙ্গে আমি ক্রমাগত পরিচিত হয়ে এসেছি। আমার লেখার কারণ অনুপ্রেরণা হলো সেই সব মানুষরা যাদের পদদলিত করা হয় ও ব্যবহার করা হয়, অথচ যারা হার মানে না। আমার কাছে লেখার উপাদানের অফুরন্ত উৎসটি হলো এই আশ্চর্য মহৎ ব্যক্তিরা, এই অত্যাচারিত মানুষগুলি। অন্য কোথাও আমি কাঁচামালের সন্ধান করতে যাব কেন? যখন আমি তাদের জানতে শুরু করেছি, মাঝে মাঝে মনে হয় আমার লেখাগুলি আসলে তাদেরই হাতের লেখা। উত্তর ঔপনিবেশিক গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মহাশ্বেতা দেবীর ছোট গল্পগুলি ইংরেজিতে অনুবাদ করে 3টি গ্রন্থে প্রকাশ করেছেন। এগুলি হলো ইমাজিনারি ম্যাপস, ওল্ড ওম্যান ও দ্য ব্রেস্ট স্টোরেজ। মহাশ্বেতা দেবী বহুবার ভারতের উপজাতি মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 2016 সালের জুন মাসে মহাশ্বেতা দেবীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার বিশিষ্ট আদিবাসী নেতা বিরসা মুন্ডার একটি মূর্তিকে শৃঙ্খলামুক্ত করে। তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনকালে গৃহীত শৃঙ্খলিত বিরসা মুন্ডার একটি আলোকচিত্রের ভিত্তিতে মূর্তিটি নির্মিত হয়েছিল। উল্লেখ্য, বিরসা মুন্ডার জীবন কাহিনী অবলম্বনে 1977 সালে মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা করেছিলেন। মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের পূর্বতন ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম নেতৃত্বাধীন সরকারের শিল্পনীতির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বিশেষত তিনি কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে তা অত্যন্ত স্বল্প মূল্যে শিল্পপতিদের দেওয়ায় তীব্র সমালোচনা করেন। 2011 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত হয়ে সিপিআইএমের 34 বছর ব্যাপী শাসনকালের অবসান ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি প্রথম জীবনে কয়েক বছর অতিবাহিত করেছিলেন।
সেই শান্তিনিকেতনের বাণিজ্যিকরণের বিরোধিতা করেছিলেন মহাশ্বেতা দেবী। নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সিঙ্গুর ও নন্দীগ্রামের বিতর্কিত জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে বহু সংখ্যক বুদ্ধিজীবী, শিল্পী, লেখক ও নাট্যকর্মীকে একত্রিত করেছিলেন। 2006 সালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় ভারত দ্বিতীয়বারের জন্য অতিথি দেশ নির্বাচিত হয়। ভারতই প্রথম দেশ হিসাবে এই মেলায় দুবার অতিথি দেশ নির্বাচিত হয়। এই মেলার উদ্বোধনী ভাষণে মহাশ্বেতা দেবী রাজ কাপুরের বিখ্যাত চিত্রগীতি মেরা জুতা হ্যায় জাপানি থেকে পংক্তি উদ্ধৃত করে একটি আবেগময় ভাষণ দেন। সত্যি এটা এমন এক যুগ যেখানে জুতাটি জাপানি, পাতলুমটি ইংলিশস্তানি, টুপিও রুশি, কিন্তু দিল সর্বদা হিন্দুস্তানি। আমার দেশ ক্ষয়প্রাপ্ত, ছিন্ন ভিন্ন, গর্বিত, সুন্দর, উষ্ণ, আর্দ্র, শীতল, ধূলিধূসর, উজ্জ্বল ভারত আমাদের দেশ। 1947 সালে মহাশ্বেতা দেবী বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিবাহ করেন। বিজন ভট্টাচার্য ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, পথপ্রদর্শক। 1948 সালে তাদের পুত্র নবারুণ ভট্টাচার্যের জন্ম হয়। নবারুণ ভট্টাচার্য পরবর্তীকালে ঔপন্যাসিক ও রাজনৈতিক সমালোচক হয়েছিলেন। মহাশ্বেতা দেবী একটি ডাকঘরেও চাকরি গ্রহণ করেছিলেন, কিন্তু তার কমিউনিস্ট মনোভাবের জন্য তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর তিনি জীবিকা নির্বাহের জন্য সাবান বিক্রয় এবং নিরক্ষরদের ইংরেজি চিঠি লিখে দেওয়ার মতো কাজও করেছেন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। 1962 সালে তিনি অসিত গুপ্তকে বিবাহ করেন। মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য রচনাগুলি হল ঝাঁসির রানী, দ্য কুইন অফ ঝাঁসি, মহাশ্বেতা দেবী। এই বইটি হল রানী লক্ষ্মীবাইয়ের জীবনী গ্রন্থ। ঐতিহাসিক নথিপত্র এবং লোককথা, কাব্য ও মুখে মুখে প্রচলিত কিংবদন্তিগুলি নিয়ে গবেষণার পর বইটি রচিত হয়। মূল বাংলা বইটি 1956 সালে প্রকাশিত হয়। ইংরেজি অনুবাদটি 2000 সালে সিগাল বুকস, ক্যালকাটা থেকে প্রকাশিত হয়। মহাশ্বেতা দেবী বহু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার অরণ্যের অধিকার উপন্যাসের জন্য, 1986 সালে সমাজসেবায় পদ্মশ্রী, 1996 সালে জ্ঞানপীঠ পুরস্কার, 1906 সালে পদ্মভূষণ, 1907 সালে সার্ক সাহিত্য পুরস্কার, 1909 সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার, 2010 সালে যশবন্তরাও চমন জাতীয় পুরস্কার, 2011 সালে বঙ্গভূষণ পুরস্কার। 2016 সালে 3রা জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মহাশ্বেতা দেবী কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি হন। সেই বছরই 28 জুলাই একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু ঘটে।